চিট ফান্ডের সমৃদ্ধ কুণালে যদি ভোটে প্রার্থী হয় তাহলে তো খুব মুশকিল। যে যত বড় চোর সে তত বড় তৃণমূলের সম্পদ। যদি তৃণমূল দিক থাকবে না, হয় নাকি? এই রেশন চুরি করে কত কোটি কোটি টাকা মমতাকে দিয়েছে, আর তার প্রার্থী হবে না? আপনাদের কি মাথা ব্যথা খারাপ নাকি? তৃণমূল নাকি মা মাটি মানুষ, তারা মনে করছেন মা এবং মাটি মানুষ, মা বিক্রি হয়ে গেছে, মানুষ তো অবশেষ হয়ে গেছে, আর মাটি নিয়ে তো রোজই চলছে মারামারি কামড়াকামড়ি। আমি তো পুরোপুরি কনফিডেন্ট, আমার মনে হচ্ছে আমার কনফিডেন্সে ঘাটতি আছে। ডিএ কার্যকর করব, সুপ্রিম কোর্টের রায় মেনে ডিএ দেব। সেটা মন্ত্রীর টুইট, কোনো সরকারি নির্দেশনামা ছিল না। তো তখনই আমার মনে হয়েছিল এটা আরেকটা ভাঁওতা, যে যারা এখন দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তারা তো দায়িত্ব কী এটা বুঝতে বুঝতে নির্বাচনটা পার হয়ে যাবে। আমি এলে এটা পাবে, আমি চলে গেলে ওটা পাবে না, একটা কমিউনিটি তোমাদের ঘেরাও করে গলা টিপে মেরে ফেলে দেবে। তৃণমূল কংগ্রেস করব, দুর্নীতি করব না, কাটমানি করব না, এ হয়? কুণাল ঘোষ দাঁড়িয়েছেন বেলেঘাটা থেকে। দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে তো। চিট ফান্ডের সমৃদ্ধ কুণালে যদি ভোটে প্রার্থী হয় তাহলে তো খুব মুশকিল। তৃণমূলের তালিকা, একেবারে প্রার্থী তালিকা জুড়ে যারা চুরি দুর্নীতির সাথে জড়িত তাদের সকলের নামই রয়েছে। থাকতে হবে, তাই দলটাই থাকবে না। আরে চুরি, দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ, এইসব ব্যাপারে গুণান্বিত ব্যক্তি ছাড়া তৃণমূল দল চলে নাকি? সুতরাং যারা ভাবছিলেন যে তৃণমূল দলটা কি তৃণমূল নাকি মা মাটি মানুষ, তারা মনে করছেন মা এবং মাটি মানুষ, মা বিক্রি হয়ে গেছে, মানুষ তো অবশেষ হয়ে গেছে, আর মাটি নিয়ে তো রোজই চলছে মারামারি কামড়াকামড়ি। ওর দলের তো উনি ছাড়া কেউ নেই, সেই জন্য তো আইপ্যাকে যখন যায় তখন উনি দলের নথি উদ্ধার করতে চলে গেছিলেন। দল বলে কিছু আছে নাকি? ওটা ওটা কালীঘাটের একটা ক্লাব, সেই ক্লাবের তিনি মাথা, এবং তিনি ক্লাব যেমন মাস্তান বাহিনী নিয়ে তৈরি করেন, যারা যারা গুন্ডামি করেন, ভালো ক্লাবও অনেক আছে যেখানে ভদ্রলোক থাকে, কিন্তু এই সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়েই তৃণমূল দল, তার নেত্রী হচ্ছেন মমতা। তা তিনি ভবানীপুরেই থাকবেন, অসুবিধা কী আছে নাকি? মদন তো আপনি আজকের লোক নাকি? তো মদন অনেক পুরানো লোক। হাইকোর্ট পাড়ার একটা পরিচিত মুখ শীর্ষানু বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনিও উত্তরপাড়ায় দাঁড়িয়েছেন। খুব ভালো কথা, তরুণ ছেলেকে, একটা তরুণকে অন্তর্পক্ষে তৃণমূল খুঁজে পেয়েছে। কি বলবেন সকলের উদ্দেশ্যে, মানে তৃণমূলের এই যে প্রার্থী তালিকা? একটা উদ্দেশ্য পরিষ্কার আজকে হয়ে গেল, বাংলার মানুষ বুঝুন যে তৃণমূলের দলের মধ্যে চোর জোর চোর বদমাইশের সংখ্যা বেশি। এটা বুঝে বাংলার মানুষ ভোট দেবেন। তারা তো খুব কনফিডেন্টলি বলছে 250টি আসনের বেশি সিট। 294টা বললো না কেন, এটাই অবাক হয়ে যাচ্ছে। বলা হচ্ছে 294টাই পাবো। তাহলে চুরি দুর্নীতি না করলে কি তৃণমূলের এই প্রার্থী তালিকায় নাম নথিভুক্ত করা যাবে? অসম্ভব। চুরি, চৌর্যবৃত্তি, ধর্ষক হিসেবে দক্ষতা, কাটমানি অর্জন করার দক্ষতা, জলাভূমি ভরাট করে প্রমোটারদের বাড়ি করে সেখান থেকে টাকা উদ্ধারের, এই সমস্ত দক্ষতা অর্জন না করলে তৃণমূল দল করা যায় না। না, বয়সের সঙ্গে প্রার্থী হওয়ার কি সম্পর্কে তুমি জানো? নবীন প্রবীণ দ্বন্দ্বটা একটা থেকেই যায়, বা নবীনতা কি শুধুমাত্র ক্যালেন্ডার ইয়ারের উপর নির্ভর করে? কতটা কনফিডেন্ট আপনি? আমি সবসময় কনফিডেন্ট। আপনার অপোজিটে তৃণমূলের যে প্রার্থী হয়েছে দেবব্রত, যিনি রয়েছেন, কি বুঝছেন? ভালো প্রার্থী তিনি, ইতিমধ্যে ওখানকার নির্বাচিত এমএলএ, ভালো প্রার্থী হবেন তিনি, অসুবিধা খারাপ না। কতটা কনফিডেন্ট আপনি? আমি তো পুরোপুরি কনফিডেন্ট, এবং মনে হচ্ছে আমার কনফিডেন্সে ঘাটতি আছে। আমরা সংঘবদ্ধ পার্টির একজন সৈনিক, পার্টি যা সিদ্ধান্ত নেয় সেটাকে আমরা মেনে নিই। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রতিকুর রহমান একটা বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আজকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখানে প্রতিকুর রহমানের কিন্তু নাম নেই। আমি অধঃপতিত কোনো রাজনৈতিক কর্মীর বিষয় নিয়ে আলোচনা করি না। প্রাক্তন সিপিএম আমি যা বলে দিয়েছি আমি। স্যার একেবারেই অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে এই যে ডিএ, রাজ্য সরকার হঠাৎ করে ডিএ দিতে মেনে নিল, রোপা যে 2009 রোপা সেই অনুযায়ী ডিএ দিতে মেনে নিল, ভোটের আগেই কেন? আহা, তাই দেখবেন সঙ্গে সঙ্গে কি পুরোহিত ভাতা,
মুয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা এগুলো দিলেন এবং সরকারি কর্মচারীদের বললেন, আরেকটা ভাঁওতা দিলেন। ভাঁওতা দিয়ে বললেন যে আমি ডিএ কার্যকর করব, সুপ্রিম কোর্টের রায় মেনে ডিএ দেব। সেটা মন্ত্রীর টুইট, কোনো সরকারি নির্দেশনামা ছিল না। তো তখনই আমার মনে হয়েছিল এটা আরেকটা ভাঁওতা সরকারি কর্মচারীদের বোকা বলছি বানাবার তিনি জন্য। টুইট করলেন, এই টুইটটা আদৌ কি বাস্তবায়ন হবে আপনার কি মনে হয়? আমি সেদিন তো বললাম যে টুইট করলেন, আরেকটা ভাঁওতা দিলেন সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীরা হারে হারে টের পাচ্ছেন যে এমন একটি রাজনৈতিক দল যাদের প্রশাসনের ক্ষমতায় বসানো হয়েছে, তারা সাধারণভাবে সত্য কথাটা, সহজ কথাটাও বলতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মমতা ঘনিষ্ঠ যত আমলা ছিল তাদেরকে বদল করা হচ্ছে, নন্দিনী চক্রবর্তী থেকে শুরু করে বিনীত গোয়েল থেকে শুরু করে, কি বলবেন, কি প্রভাব? এবারে কি সত্যি সত্যি শান্তিপূর্ণভাবে ভোট হবে, নির্বাচন হবে? এটা তো আরও ব্যাপক অশান্তি তৈরি করবার পরিকল্পনা। কেন? যারা এখন দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তারা তো দায়িত্ব কী এটা বুঝতে বুঝতে নির্বাচনটা পার হয়ে যাবে। তারা সকলেই অভিজ্ঞ। অভিজ্ঞ তো সবাই, অভিজ্ঞতাটা কীভাবে কাজে লাগাবেন তার উপর নির্ভর করে। আর অফিসার বদল হলেই কি সন্ত্রাস চলে যাবে? ভোটাররা লাঠি হাতে নামলে তবেই সন্ত্রাসের বাতাবরণ শেষ হয়। নন্দিনী সন্ত্রাসের অনেক রকম পদ্ধতি আছে। আমি এলে এটা পাবে, আমি চলে গেলে ওটা পাবে না, একটা কমিউনিটি তোমাদের ঘেরাও করে গলা টিপে মেরে ফেলে দেবে। সন্ত্রাসের পরিবেশ এরা তৈরি করছেন। সেই সন্ত্রাসের পরিবেশকে দমন করার মতো সাহস আমি ইলেকশন কমিশনের মধ্যে দেখিনি। বরং ইলেকশন কমিশন একটা অস্থিরতা তৈরি করলেন আর 60 লক্ষ লোকের নাম তুললেন না। এ নিয়ে তো ব্যাপক গণ্ডগোল হবে। নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব, তাকেও বদলি করে দেওয়া হয়েছে। সে তো সাময়িক, তাকে তো আবার দিদিমণি তার কোলের ওপর বসিয়ে রেখেছেন, কি একটা পদে দিয়েছেন শুনলাম। বিনীত গোয়েল হ্যাঁ, তো কী হয়েছে? বিনীত গোয়েল চলে গেলেন, আরিজুকে নিয়ে এলেন, কী করবে এরা? কী করে বলতে পারেন? থানায় থানায় অফিসার ইনচার্জরা তৃণমূলের দালালি করছে, ঠেকাতে পারবে? কিন্তু এইসব করে লাভটা কি?